আজকে আমরা পড়বো টাইপস অফ হেলথ কেয়ার এজেন্সিস বা সার্ভিসেস। তাহলে প্রথমে দেখো হেলথ কেয়ার এজেন্সি কাকে বলে। A healthcare agency is an organization or institution that provides health services to individuals, families, and communities for the promotion, maintenance, restoration, and rehabilitation of health. তাহলে হেলথ কেয়ার এজেন্সি কি? একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন। এটা কি প্রোভাইড করে? হেলথ সার্ভিসেস। কাদেরকে? টু দ্য ইন্ডিভিজুয়ালস, ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস। কেন করে? ফর দ্য প্রমোশন, মেনটেনেন্স, রেস্টোরেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ হেলথ। বোঝা গেল হেলথ কেয়ার এজেন্সির সংজ্ঞা। এবার দেখো টাইপস আমরা দুভাবে দেখবো, অন দ্য বেসিস অফ ওনারশিপ আর অন দ্য বেসিস অফ হেলথ কেয়ার সার্ভিসেস প্রোভাইডেড। মানে একটা হচ্ছে মালিককে আর একটা হচ্ছে কি কি সার্ভিস প্রোভাইড করা হয় তার বেসিসে দুভাবে ভাগ করবো। প্রথমে দেখো অন দ্য বেসিস অফ ওনারশিপ, হেলথ কেয়ার এজেন্সিজ আর অফ থ্রি টাইপস। কি কি? এক নম্বর হচ্ছে গভর্নমেন্ট হেলথ কেয়ার এজেন্সিজ, দে আর স্পেসিফিক্যালি ফান্ডেড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য গভর্নমেন্ট। দু নম্বর হচ্ছে প্রাইভেট হেলথ কেয়ার এজেন্সিজ, দে আর অর্গানাইজেশনস ওন্ড অ্যান্ড ম্যানেজড বাই প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস, এবং যারা এখান থেকে প্রফিট জেনারেট করে। তিন নম্বর হচ্ছে ভলান্টারি হেলথ কেয়ার এজেন্সিজ, দিজ আর নন গভর্নমেন্টাল নন প্রফিট অর্গানাইজেশনস ফর্মড বাই দ্য কমিউনিটি। তাহলে এরা গভর্নমেন্ট ওন্ডও নয়, আবার এরা কোনো প্রফিটও জেনারেট করে না। তাই এই দুটো শব্দ কিন্তু মেন, এটা তোমাকে লিখতেই হবে। নন গভর্নমেন্টাল নন প্রফিট অর্গানাইজেশন। আর কারা তৈরি করেছে? পিপল অফ দ্য কমিউনিটি, সো ফর্মড বাই দ্য কমিউনিটি। এবার এদের যদি তোমরা এক্সাম্পল দিতে চাও তাহলে প্রথমে দেখো গভর্নমেন্ট হেলথ কেয়ার এজেন্সিজের মধ্যে তুমি যে কোনো গভর্নমেন্ট হসপিটালের নাম লিখতে পারো, যেমন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ বা এসএসকেএম, যে কোনো হসপিটালের নাম তুমি দিতে পারো। নেক্সট হচ্ছে প্রাইভেট হেলথ কেয়ার এজেন্সিস, যে কোনো প্রাইভেট নার্সিং হোম বা হসপিটালের নাম লিখতে পারো। আর ভলান্টারি হেলথ কেয়ার এজেন্সিস আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি দিতে পারো। এবার দেখো বেসড অন দ্য সার্ভিসেস প্রোভাইডেড অ্যান্ড দ্য নেচার অ্যান্ড পারপাস অফ কেয়ার, কি সার্ভিস প্রোভাইড করা হয় আর কি ধরনের কেয়ার প্রোভাইড করা হয় তার বেসিসে দ্য হেলথ কেয়ার এজেন্সিস ক্যান বি অফ ফলোয়িং টাইপস। মেন 5টা টাইপস আছে: হসপিটালস, ক্লিনিক্স, রিহ্যাবিলিটেশন সেন্টার্স, হসপাইস, এক্সটেন্ডেড কেয়ার ফেসিলিটিস। এবার এদের প্রত্যেকটা নিজস্ব আলাদা আলাদা ভাগ আছে। যেমন দেখো প্রথমে হসপিটালস, জেনারেল হসপিটাল যেখানে সব ধরনের রোগের চিকিৎসা হয়, স্পেশালিটি হসপিটাল যেখানে স্পেশাল রোগের চিকিৎসা হয়, যেমন টাটা ক্যান্সার হসপিটাল। ক্লিনিক্স, জেনারেল ক্লিনিক্স, স্পেশালিটি ক্লিনিক্স। জেনারেল ক্লিনিক্সের মধ্যে আউট পেশেন্ট ক্লিনিক্স, মেনলি যে ক্লিনিকগুলো ওপিডি বেসিসে ট্রিটমেন্ট দেয়। নেক্সট হচ্ছে এমার্জেন্সি কেয়ার সেন্টার্স, মানে যে কোনো এমার্জেন্সিতে ট্রিটমেন্ট দেয়। স্পেশালিটি ক্লিনিক্স কি? স্পেশাল কোনো একটা ট্রিটমেন্ট, তারা স্পেসিফিক কোনো একটা ট্রিটমেন্ট দেবে, যেমন ডায়ালাইসিস সেন্টার, বার্থ সেন্টার, ডায়াবেটিস সেন্টার, ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেন্টাল হেলথ ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, ডি অ্যাডিকশন সেন্টার আর টেলিমেডিসিন সেন্টার। তাহলে এতগুলো কিন্তু স্পেশালিটি ক্লিনিকের এক্সাম্পল। নেক্সট হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার্স আর হসপাইস, এই দুটো আমি পরে ডিটেলে আলোচনা করব। লাস্ট হচ্ছে এক্সটেন্ডেড কেয়ার ফেসিলিটিস, তার মধ্যে কি কি আছে দেখো: নার্সিং হোমস, স্কিলড নার্সিং ফেসিলিটি, ইন্টারমিডিয়েট কেয়ার ফেসিলিটি আর অ্যাসিস্টেড লিভিং ফেসিলিটি। এবার এগুলো একটা একটা করে আমরা ডিটেলে দেখি। প্রথমে আমরা পড়ব হসপিটাল। এবার দেখো হসপিটাল নিয়ে পড়ার আগে আমরা জানি আমাদের সিলেবাসে হসপিটাল কাকে বলে, তার টাইপস, ফাংশন, সার্ভিসেস, এগুলো নিয়ে একটা অনেক বড় টপিক আছে, তো সেটা আমি একটা আলাদা ভিডিওতে বলবো। এখন টাইপস অফ হেলথ কেয়ার এজেন্সিসের আন্ডারে হসপিটাল নিয়ে আমি ছোট করে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে দেখো অ্যাকর্ডিং টু WHO হসপিটালের ডেফিনেশন কি? দ্য হসপিটাল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সোশ্যাল অ্যান্ড মেডিকেল অর্গানাইজেশন। তাহলে হসপিটাল জিনিসটা কি? একটা ইন্টিগ্রাল পার্ট। কিসের পার্ট? অফ সোশ্যাল অ্যান্ড মেডিকেল অর্গানাইজেশন। দ্য ফাংশন অফ হুইচ, এবার এই সংজ্ঞাটা বেসিক্যালি হসপিটালের ফাংশনকে ডেসক্রাইব করছে। কিভাবে দেখো? দ্য ফাংশন অফ হুইচ ইজ টু প্রোভাইড ফর দ্য পপুলেশন। তাহলে এর কাজ কি? পপুলেশনকে প্রোভাইড করা। কি প্রোভাইড করবে? কমপ্লিট হেলথ কেয়ার, বোথ কিউরেটিভ অ্যান্ড প্রিভেন্টিভ। তাহলে দু ধরনেরই হেলথ কেয়ার প্রোভাইড করবে। অ্যান্ড হুজ আউটপেশেন্ট সার্ভিসেস, এবার আমরা জানি হসপিটালে ওপিডি সার্ভিসেসও আছে। রিচ আউট টু ফ্যামিলি অ্যান্ড ইটস হোম এনভায়রনমেন্ট, মানে বাড়ি বাড়ি থেকে লোকেরা ওপিডিতে দেখাতে আসবে, তবেই সেটা রিচ আউট করলো টু ফ্যামিলি অ্যান্ড ইটস হোম এনভায়রনমেন্ট। দ্য হসপিটাল ইজ অলসো এ সেন্টার ফর ট্রেনিং অফ হেলথ ওয়ার্কার্স অ্যান্ড বায়োসোশ্যাল রিসার্চ। তাহলে হসপিটালে ট্রেনিং অফ হেলথ ওয়ার্কার্সও হয়, আবার বায়োসোশ্যাল রিসার্চও হয়। এবার একান্ত যদি পরীক্ষার সময় এই এক্সাম্পলটা মনে না পড়ে, এই ডেফিনেশনটা যদি মনে না পড়ে, তখন তুমি একটা ছোট ডেফিনেশন বলতে পারো অ্যাকর্ডিং টু মসবিস মেডিকেল ডিকশনারি। এ হসপিটাল ইজ অ্যান ইনস্টিটিউশন providing medical and surgical treatment and nursing care for sick or injured people
এটা যদি এই বড় সংজ্ঞাটা একদম মুখস্থ না হয় তাহলে এই তুমি ছোট ডেফিনিশনটা দিতে পারো। এবার দেখো টাইপস। প্রথমে হচ্ছে জেনারেল হসপিটালস প্রোভাইডস ট্রিটমেন্ট ফর মেনি কাইন্ড অফ ডিজিজেস অ্যান্ড কন্ডিশনস। বিভিন্ন ধরনের রোগ এখানে ট্রিট করা হয়। সেটা কিভাবে করা হয়? উইথ সার্ভিসেস ইন মাল্টিপল ডিপার্টমেন্ট। এবার ডিপার্টমেন্ট ভাগ করে করে আমরা কেয়ারটা দিই, such as general medicine, general surgery, pediatrics, obstetrics and gynecology, etc. Next হচ্ছে specialty hospitals. Focuses mainly on one particular organ system, যেমন দেখো cardiac hospitals বা eye hospitals or group of diseases, যেমন cancer hospital. Second হচ্ছে clinic. Clinic কি? A clinic is a healthcare facility where patients receive medical advice, diagnosis and treatment usually without staying overnight. মানে রাতে থাকতে হবে না বা অ্যাডমিট হতে হবে না, আমি আসলাম, ডাক্তার দেখালাম, মেডিসিন বা ট্রিটমেন্ট যেটা নেওয়া হলো নিলাম, দিয়ে আবার বাড়ি চলে গেলাম। এটাই হচ্ছে ক্লিনিক। এবার দেখো টাইপস। এক নম্বর হচ্ছে জেনারেল ক্লিনিক প্রোভাইড বেসিক মেডিকেল কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট ফর কমন হেলথ প্রবলেমস। এর এক্সাম্পল কি? দুটো বলেছিলাম, একটা হচ্ছে আউট পেশেন্ট ক্লিনিক, একটা হচ্ছে এমার্জেন্সি কেয়ার সেন্টার। প্রথমে দেখো আউট পেশেন্ট ক্লিনিক। These clinics are a convenient alternative to hospitals for non-emergency conditions and routine medical care. তাহলে এখানে রুটিন চেক আপ, নন এমার্জেন্সি কন্ডিশনস এখানে দেখানো যায়। ফাংশনস কি কি আছে দেখো, রুটিন চেক আপস অ্যান্ড মেডিকেল এক্সামস, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মাইনর ইলনেসেস অর ইনজুরিজ, কাটা ছড়া এগুলো, প্রিভেন্টিভ কেয়ার, ভ্যাকসিনেশন এখান থেকে দেওয়া হয়, স্ক্রিনিং টেস্ট করা হয়, ফলো আপ আফটার হসপিটাল ডিসচার্জ। এবার ধরো হসপিটাল বাড়ির থেকে অনেকটা দূরে, তো ডক্টর বললো আপনি হসপিটাল থেকে ডিসচার্জ নেওয়ার 14 দিন পর ক্লিনিকে এসে দেখিয়ে নেবেন। মাইনর প্রসিডিওরসও এখানে করা হয়, যেমন কেটে গেলে স্টিচেস দেওয়া, বায়োপসির জন্য স্যাম্পল নেওয়া, ড্রেসিং করা হয়। জেনারেল ক্লিনিক্সের আন্ডারে আরেকটা এক্সাম্পল হচ্ছে এমার্জেন্সি কেয়ার সেন্টার্স, অলসো নোন অ্যাজ আর্জেন্ট কেয়ার সেন্টার্স অর এমার্জেন্সি রুম। দুটো আলাদা নাম কেন? ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ সার্ভিস, কি লেভেলের ইকুইপমেন্ট আছে, ফেসিলিটিস কি প্রোভাইড করতে পারে তার বেসিসে। দে আর হেলথ কেয়ার ফেসিলিটিস, দুজনেই হেলথ কেয়ার ফেসিলিটিস দ্যাট প্রোভাইড ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন ফর ইলনেসেস অর ইনজুরিজ দ্যাট আর অ্যাকিউট বাট নট লাইফ থ্রেটেনিং। যেমন আর্জেন্ট কেয়ার সেন্টার, এরা কি করে? অ্যাকিউট কন্ডিশন হ্যান্ডেল করে, কিন্তু লাইফ থ্রেটেনিং গুলো হ্যান্ডেল করতে পারে না। কেন? অ্যাডভান্স মেশিনারি নেই, ইকুইপমেন্ট নেই তাই। অর ইন সাম কেসেস হ্যান্ডেল সিরিয়াস মেডিকেল এমার্জেন্সিস, যেমন এমার্জেন্সি রুম, এখানে অ্যাডভান্স ফেসিলিটিস আছে তাই সিরিয়াস কেসেস হ্যান্ডেল করতে পারে। নেক্সট হচ্ছে স্পেশালিটি ক্লিনিক, প্রোভাইড স্পেশালাইজড কেয়ার ফর স্পেসিফিক ডিজিজেস অর মেডিকেল ফিল্ড। যেমন এক্সাম্পল দেখো ডায়ালাইসিস সেন্টার, তাহলে এখানে বোঝাই যাচ্ছে ডায়ালাইসিস দেওয়া হবে। A specialized healthcare facility where dialysis treatment is provided, কাদেরকে দেওয়া হবে? To patients with kidney failure বা renal failure। কেন দেওয়া হবে? To remove waste products and excess fluids from the blood. স্পেশালিটি ক্লিনিক্স এর মধ্যে নেক্সট হচ্ছে বার্থ সেন্টার। বার্থ সেন্টার কি? A healthcare facility that provides labor and childbirth experience in a family friendly home like environment। মানে হসপিটালের মতো সেটিং নয়, একদম তোমার ঘরের মতো হোম লাইক এনভায়রনমেন্ট, আর ফ্যামিলি মেম্বার্সদেরকে অ্যালাউ করা হয়। এটা কাদের জন্য? ফর হেলদি লো রিস্ক প্রেগনেন্ট পিপল। এবার হেলদি লো রিস্ক প্রেগনেন্ট পিপল কারা? একজন প্রেগনেন্ট মা যখন প্রথম অ্যান্টেনাটাল চেক আপে আসে, তার হিস্ট্রি বলো, ফিজিক্যাল এক্সামিনেশন বলো, বিভিন্ন টেস্ট করে আমরা রিস্ক ফ্যাক্টরস আইডেন্টিফাই করতে থাকি। কিসের রিস্ক ফ্যাক্টরস? না নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হলে কি কি রিস্ক থাকতে পারে। এবার প্রতিটা রিস্ক ফ্যাক্টরের এগেনস্টে একটা করে স্কোর থাকে, সেই স্কোরগুলো অ্যাডাপ্ট করে আমরা দেখি মাদার লো রিস্ক না হাই রিস্ক। এবার যারা লো রিস্ক, ধরো যাদের স্কোর কম বা রিস্ক ফ্যাক্টরস কম আছে এবং নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হলে কোনো কমপ্লিকেশনস হবে না, তারাই একমাত্র বার্থ সেন্টারে ডেলিভারি করাতে পারে। It is typically designed to offer a natural birthing experience with minimal interventions। মানে হসপিটালের মতো প্রচুর ওষুধ দিয়ে ইন্ডাকশন করে বা অন্য কোনো ইন্টারভেনশন না করে একদম হোম লাইক এনভায়রনমেন্টে নর্মাল হোম ডেলিভারির মতো। এবার এখানে একটা ব্যাপার আছে, বার্থ সেন্টারগুলোকে হসপিটালের সাথে অ্যাটাচ থাকতে হয় বা খুব কাছে হসপিটাল থাকতে হয় এবং কুইক ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকতে হয়। কেন? ইন এনি কেস ডেলিভারির টাইমে মাদারের কোনো কমপ্লিকেশনস এলো, তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে মাদারকে শিফট করা যেতে পারে ফর সিজারিয়ান ডেলিভারি। নেক্সট হচ্ছে ডায়াবেটিস সেন্টার। Diabetes centers or clinics were built to help people manage their disease and avoid risks and complications of diabetes. কি কি সার্ভিস এখানে পাওয়া যায়? Their services cover risk assessment, diagnosis and comprehensive treatment under the supervision of, এবার এখানে স্পেশালিস্ট ডক্টরসরা থাকে, কারা? এন্ডোক্রিনোলজিস্ট বা স্পেশালাইজড ফিজিশিয়ানস।
ইট অলসো অফার্স ক্লাসেস, কিসের উপর ক্লাসেস, কিভাবে ইনসুলিন নিতে হবে, কিভাবে রেগুলার গ্লুকোজ মনিটরিং করতে হবে, এডুকেশন, ডায়াবেটিসের কী কী কমপ্লিকেশনস, কী কী পরবর্তীকালে অসুবিধা হতে পারে, সাপোর্ট গ্রুপস অ্যান্ড এ ভ্যারাইটি অফ রিসোর্সেস টু হেল্প দ্য পেশেন্টস। তাহলে এটা হলো ডায়াবেটিস ক্লিনিক। নেক্সট হচ্ছে ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার্স, এটা আমরা সবাই জানি, ল্যাব টেস্ট, সমস্ত ল্যাব টেস্ট এখানে হবে। ক্লিনিক্যাল ল্যাবরেটরিজ বা ডায়াগনস্টিক্স ক্লিনিক্স আর হেলথ কেয়ার ফেসিলিটিস প্রোভাইডিং সার্ভিসেস লাইক স্যাম্পল কালেকশন, বিভিন্ন জায়গা থেকে, বাড়ি থেকে ওকে হসপিটাল থেকে স্যাম্পল নিয়ে আসা হয়, ব্লাড, ইউরিন, স্টুল, স্পুটাম অ্যান্ড আদার স্পেসিমেন টেস্টিং, ইমেজিং ইনভেস্টিগেশন যেমন এক্স রে, আলট্রাসাউন্ড, ইসিজি অ্যান্ড ডায়াগনস্টিক রিপোর্টিং, মানে টেস্ট করে আমি যা পেলাম তার রিপোর্ট তৈরি করে দেওয়া, কিসের জন্য? ফর ডিজিজ ডায়াগনোসিস অ্যান্ড মনিটরিং। নেক্সট হচ্ছে মেন্টাল হেলথ ক্লিনিক, এখানে বোঝাই যাচ্ছে টোটাল মেন্টাল হেলথ এবং মেন্টাল ইলনেস নিয়ে কাজ হবে। কারা কারা এখানে থাকেন? সাইকিয়াট্রিস্ট থাকেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকেন, মেন্টাল হেলথ নার্স থাকতে পারেন এবং আদার হেলথ কেয়ার প্রফেশনালস থাকতে পারেন। তাহলে দেখো কি কি সার্ভিস প্রোভাইড করা হয়। এ ফেসিলিটি প্রোভাইডিং সার্ভিসেস ফর দ্য প্রিভেনশন অ্যান্ড ডায়াগনোসিস অফ মেন্টাল ইলনেস, কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেন্টালি ইল পেশেন্টস আর রিহ্যাবিলিটেশন সার্ভিসেস অফ মেন্টালি ইল ইন্ডিভিজুয়ালস অর এনি কম্বিনেশন অফ দিস সার্ভিসেস, মানে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট আর রিহ্যাবিলিটেশন একসাথে হতে পারে, আবার আলাদা আলাদাও হতে পারে। নেক্সট হচ্ছে ডি অ্যাডিকশন সেন্টার, বাংলায় বললে নেশা মুক্তি কেন্দ্র। ডি অ্যাডিকশন সেন্টার প্রোভাইডস ট্রিটমেন্ট, কাউন্সিলিং, রিহ্যাবিলিটেশন অ্যান্ড সাপোর্ট ফর পিপল উইথ সাবস্টেন্স অ্যাবিউজ অ্যান্ড ডিপেন্ডেন্স, কারা? সাচ অ্যাজ অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ডিপেন্ডেন্স, মানে যারা ক্রনিক অ্যালকোহলিক বা ইনজেকশন ড্রাগ ইউজ করে তাদের জন্য। নেক্সট হচ্ছে ডেন্টাল ক্লিনিক। Dental clinic is where dentists and other healthcare professionals diagnose, treat and prevent diseases and disorders of teeth, gum and oral cavity, দাঁত তোলা এবং দাঁতের সমস্ত রকম ডিজিজ নিয়ে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয়। নেক্সট হচ্ছে টেলিমেডিসিন সেন্টার। A telemedicine center provides healthcare services remotely using telecommunication technology when distance is a critical factor. এখানে কি হয়? টেলিমেডিসিন সেন্টার, অনেক সময় পেশেন্টরা এত দূরে দূরে থাকে যে ডক্টর বা স্পেশালিস্ট টিম পেশেন্টের কাছে ডাইরেক্ট পৌঁছতে পারে না। তো এই টেলিমেডিসিন সেন্টারগুলো কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল যে কোনো কিছুর মাধ্যমে পেশেন্টের সমস্ত ডেটা, চিফ কমপ্লেন ডক্টরদের কাছে ফরওয়ার্ড করে এবং তারা সেটা দেখে তার ট্রিটমেন্ট প্রেসক্রাইব করে। 3 নম্বর হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার। তার আগে দেখো রিহ্যাবিলিটেশন জিনিসটা কি। রিহ্যাবিলিটেশন ইজ দ্য প্রসেস অফ হেল্পিং এ পারসন regain maximum physical, mental, social and vocational ability after illness, injury or disability, মানে কোনো একটা ডিসেবিলিটি হওয়ার পর একজন পেশেন্টকে তার ম্যাক্সিমাম ফিজিক্যাল, যেমন ধরো ফিজিওথেরাপি, মেন্টাল মানসিক অবস্থার উন্নতি, সোশ্যাল চারিপাশের লোকেদের সাথে কমিউনিকেশন অ্যান্ড ভোকেশনাল এবিলিটি তার কাজ করার ক্ষমতা, এগুলোকে রিগেন করানোই হচ্ছে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন সার্ভিসেস ইনক্লুড, এখানে কি কি সার্ভিস দেওয়া হয়? ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস। এবার দেখো রিহ্যাবিলিটেশন সেন্টার কাকে বলে। তাহলে এই সার্ভিসগুলো আমরা কোথায় প্রোভাইড করব? রিহ্যাবিলিটেশন সেন্টারে। তাহলে রিহ্যাবিলিটেশন সেন্টার হচ্ছে দিজ আর স্পেশালাইজড ফেসিলিটিস দ্যাট প্রোভাইড থেরাপিউটিক সার্ভিসেস অ্যান্ড ট্রিটমেন্ট টু হেল্প ইন্ডিভিজুয়ালস রিকভার অ্যান্ড রিস্টোর দেয়ার এবিলিটিস, ইমপ্রুভ ওভারঅল হেলথ and help them reintegrate into daily life, মানে যে সমস্ত পার্সনের ডিসেবিলিটি হয়েছে তাদেরকে কিভাবে নর্মাল লাইফে আবার রিইন্টিগ্রেট করা যায়, আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, সেটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টারের কাজ। এবার দে ক্যান ভ্যারি ইন ফোকাস ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ রিহ্যাবিলিটেশন বিং অফার্ড। অনেক রকমের রিহ্যাবিলিটেশন সার্ভিস হতে পারে, যেমন তার উপর ভিত্তি করে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো অনেক টাইপের হয়। যেমন দেখো ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে কি কি দেওয়া হবে? ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি এগুলো। মেন্টাল হেলথ রিহ্যাবিলিটেশন সেন্টার, অকুপেশনাল থেরাপি, মিউজিক থেরাপি, যে কোনো মেন্টাল হেলথ থেরাপি এখানে দেওয়া হয়। নেক্সট হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ রিহ্যাবিলিটেশন সেন্টার, ডি অ্যাডিকশন সেন্টার যেটা আমি পড়ালাম। ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। লাস্ট হচ্ছে কার্ডিয়াক অ্যান্ড পালমোনারি রিহ্যাবিলিটেশন সেন্টার, ক্রনিক হার্ট বা লাং ডিজিজের পেশেন্টদের এখানে রিহ্যাবিলিটেশন করানো হয়। 4 নম্বর হচ্ছে হসপাইস। হসপাইস কি? যে সমস্ত পেশেন্টরা টার্মিনাল ইলনেসে আক্রান্ত, মানে যাদের ট্রিটমেন্ট দিয়েও আর কোনো কিওর হবে না, তাদের জীবনের লাস্ট কয়েকটা দিন তারা যাতে কমফোর্টেবলি পেইন ছাড়া ভালোভাবে কাটাতে পারে, সেই কেয়ারটা দেওয়াই হচ্ছে হসপাইস। তাহলে চলো দেখে নিই হসপাইস কাকে বলছে। এ হসপাইস ইজ এ সিস্টেম অফ ফ্যামিলি সেন্টার্ড কেয়ার দ্যাট অ্যালাউ পেশেন্টস টু লিভ উইথ কমফোর্ট, independence and dignity while easing the pain
of terminal illness. The focus of hospice care is palliative care, not curative treatment. Palliative care মানে symptomatic management, যেমন ব্যথা হলে পেইন কিলার দেবো, জ্বর আসলে প্যারাসিটামল খাওয়াবো, এই ধরনের। কোনো ধরো একটা পেশেন্টের স্টেজ 4 টার্মিনাল ক্যান্সার হয়েছে, তো তাকে নিশ্চয়ই আমি হসপাইসের মধ্যে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি এগুলো দেবো না, তাহলে কিউরেটিভ ট্রিটমেন্ট নয়, আমি প্যালিয়েটিভ কেয়ার দিচ্ছি। হসপাইস কেয়ার ইজ কমনলি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোইং। এবার তিন ধরনের হয়, দেখো, হোম হসপাইস কেয়ার, ইনপেশেন্ট হসপাইস কেয়ার, আর হচ্ছে রেজিডেন্সিয়াল হসপাইস কেয়ার। ফার্স্টে দেখে নিই হোম হসপাইস কেয়ার। বোঝাই যাচ্ছে এটা বাড়িতে প্রোভাইড করা হয়। সার্ভিসেস আর ইউজুয়ালি প্রোভাইডেড অ্যাট দ্য পেশেন্টস হোম। ফ্যামিলি মেম্বার্স আর দ্য প্রাইমারি কেয়ার গিভার্স। এখানে কিন্তু হসপাইস টিম মেন কেয়ার গিভার নয়, সারাদিন বাড়ির লোকেরাই দেখাশোনা করে। হসপাইস টিম কি করে, মেক্স রেগুলার ভিজিটস, তাহলে পিরিয়ডিক্যালি তারা ফলো আপ করে। নেক্সট হচ্ছে ইনপেশেন্ট হসপাইস কেয়ার। ইনপেশেন্ট মানে হচ্ছে হসপিটালে রেখে। কেয়ার ইজ গিভেন ইন এ হসপিটাল অর নার্সিং ফেসিলিটিস। এটা কখন করা হবে, যখন বাড়ির লোকেরা সিমটমস ঠিকমতো ম্যানেজ করতে পারবে না বা বাড়ির লোকের ক্ষমতার বাইরে, তখন হসপিটালে রেখে পেশেন্টকে হসপাইস কেয়ার দেওয়া হয়। Used when symptoms cannot be managed adequately at home. 3 নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল হসপাইস কেয়ার। এখানে পেশেন্ট কোথায় থাকবে, বাড়িতেও না, হসপিটালেও না। পেশেন্ট লিভস ইন এ ডেডিকেটেড হসপাইস রেসিডেন্স অর হসপাইস হোম। তাহলে হসপাইস হোম কি, যেখানে টার্মিনাল পেশেন্টদের প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়, সেটাই হসপাইস হোম। অফার্স এ হোম লাইক এনভায়রনমেন্ট উইথ কন্টিনিউয়াস সাপোর্ট। তাহলে হসপাইস কিন্তু এখানে শেষ। এবার তোমাদের আমি রেসপাইট কেয়ার নামে আরো একটা সার্ভিসের কথা বলতে চাই। রেসপাইট কেয়ার কি সেটা জানার আগে দেখো রেসপাইট কেয়ার আমাদের কেন দরকার। দ্য নিড টু কেয়ার ফর ফ্যামিলি মেম্বার্স উইদিন হোম। বাড়িতে কোনো ডিসেবল বা ইল পার্সনের কেয়ার করা, 24 ঘন্টা তার খেয়াল রাখা, ক্রিয়েটস এ গ্রেট ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বার্ডেন ফর ফ্যামিলি কেয়ার গিভার্স। যে কেয়ার কি করছে, যে মানুষটার খেয়াল রাখছে, তার উপরে কিন্তু একটা বিশাল ফিজিক্যাল এবং ইমোশনাল চাপ তৈরি হয়। While providing care to a loved one, they also need to maintain a full-time job. তাদের নিজস্ব জব আছে, raise a family, তাদের ফ্যামিলি আছে, and manage the routines of daily living as well. তাদের নিজস্ব activities of daily living ও আছে। রেসপাইট কেয়ার, এবার এখানেই আসে রেসপাইট কেয়ার। রেসপাইট কেয়ার কি দেখো, তাহলে রেসপাইট কেয়ার ইজ এ সার্ভিস that provides short term relief or time off, মানে ফ্যামিলি কেয়ার গিভারকে কিছুটা ছুটি দেয় for family caregivers by providing proper care to the individual who is ill or disabled. তাহলে কিছুক্ষণের জন্য আমরা ডিসেবল পারসনের কেয়ার করছি, যাতে ফ্যামিলি কেয়ার গিভার কিছু টাইমটা ছুটি পায়। রেসপাইট কেয়ার ইজ অফার্ড ইন হোম, বাড়িতে গিয়ে দেওয়া হয়, or ডে কেয়ার সেটিং। ডে কেয়ার সেটিং মানে কিন্তু ওভারনাইট থাকবে না, সকালে অ্যাডমিশন করালো, বিকেলে আবার ছাড়িয়ে নিয়ে চলে আসবে। or a healthcare institution that provides overnight care। এবার তোমার যদি ওভারনাইট কেয়ার দরকার হয়, তাহলে যেখানে ওভারনাইট কেয়ার প্রোভাইড করে সেখানে যেতে হবে। দ্য ফ্যামিলি কেয়ার গিভার ইজ এবল টু লিভ ফর এরান্স। এবার এই টাইমে ফ্যামিলি কেয়ার গিভার কি করবে, তার নিজস্ব কাজ করতে যেতে পারে, অর সাম সোশ্যাল টাইম, বা ঘুরে বেরিয়ে আসলো, অন্য কারোর সাথে দেখা করলো, তাহলে তার মনটা একটু ভালো হবে। while a responsible person takes care of the loved one। এতে কি হয়, ফ্যামিলি কেয়ার গিভারেরও কোনো গিল্ট রইল না যে না আমি তাকে একা ফেলে আসিনি, একজন দায়িত্ববান মানুষ তার কেয়ার করছে, আর যে ডিসেবল তার কেয়ারটাও কিন্তু কন্টিনিউয়াস থাকে। আচ্ছা, হসপাইস কেয়ার আর রেসপাইট কেয়ারের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে, যেটা আমার আগের স্লাইডে বলা হয়নি। হসপাইস কেয়ার আমরা কাদের দিই, টার্মিনালি ইল পেশেন্টদের। কি ধরনের কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার। কিন্তু রেসপাইটে কিন্তু আমরা অ্যাকিউট, ক্রনিক যে কোনো কন্ডিশনের পেশেন্টদেরকেই রেসপাইট কেয়ার দিতে পারি, এবং তার সাথে প্যালিয়েটিভ কেয়ার এবং তার কিউরেটিভ ট্রিটমেন্টও চলে, যার যেটা লাগবে। ঠিক আছে, এবার দেখো আমাদের লাস্ট পয়েন্ট, এক্সটেন্ডেড কেয়ার ফেসিলিটিস। Extended care facility provides intermediate medical, nursing or custodial care for patients recovering from acute illness or those with chronic illness or disabilities। মানে যে কোনো পেশেন্টদের জন্য ইন্টারমিডিয়েট মেডিকেল কেয়ার, নার্সিং কেয়ার দেওয়া হয়। এখানে কি হসপিটালে যেমন আমাদের কি ইন্টেন্সিভ মেডিকেল প্রসিডিওরস, কন্টিনিউয়াস মেডিকেল সুপারভিশন, সেটা এখানে লাগে না। হ্যাঁ, 24 আওয়ার্স নার্সিং সুপারভিশন লাগতে পারে, কিন্তু মেডিকেল বা ডক্টরের সুপারভিশন 24 আওয়ার্স প্রয়োজন না। তাহলে সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা এক্সটেন্ডেড কেয়ার ফেসিলিটিসে রাখতে পারি। এটা কি কি ইনক্লুড করে দেখো, 4 ধরনের হয়। একটা হচ্ছে নার্সিং হোম, নেক্সট হচ্ছে স্কিলড নার্সিং ফেসিলিটি, ইন্টারমিডিয়েট কেয়ার ফেসিলিটি, আর অ্যাসিস্টেড লিভিং ফেসিলিটি। এগুলো কি তাহলে এক এক করে দেখে নিই। প্রথমে হচ্ছে নার্সিং হোম, a small private institution providing residential accommodation
with 24 hours nursing care, personal care, supervision and assistance with activities of daily living for individuals who cannot live independently. তাহলে এখানে কি কি পাওয়া যায়? প্রথমেই দেখো রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন, মানে পেশেন্ট ওখানে থাকে, উইথ 24 আওয়ার্স নার্সিং কেয়ার, 24 আওয়ার সুপারভিশন, পার্সোনাল কেয়ার, তার হাইজিন মেনটেন করা, আর সুপারভিশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স উইথ অ্যাক্টিভিটিস ফর ডেইলি লিভিং, তার সমস্ত এডিএলে হেল্প করা ফর ইন্ডিভিজুয়ালস হু ক্যানট লিভ ইন্ডিপেন্ডেন্টলি, মানে একা একা করতে পারবে না যেগুলো। ফিচার্স কি কি? 24 আওয়ার্স নার্সিং সুপারভিশন, অ্যাসিস্ট্যান্স উইথ বাদিং, ড্রেসিং, ফিডিং, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন আর লং টার্ম রেসিডেন্স। নেক্সট হচ্ছে স্কিলড নার্সিং ফেসিলিটি। এটা কি? এ হেলথ কেয়ার ফেসিলিটি দ্যাট প্রোভাইডস স্কিলড নার্সিং কেয়ার, এখানে স্কিলড নার্সিং কেয়ার দেওয়া হয়, অ্যান্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস, তাহলে নার্সিং কেয়ারের সাথে সাথে কিন্তু রিহ্যাবিলিটেশন সার্ভিসেসও দেওয়া হয়, আন্ডার দ্য সুপারভিশন অফ স্কিলড নার্সেস অ্যান্ড ফিজিশিয়ানস। দেখো এখানে যেরকম নার্সের সুপারভিশন লাগছে তার সাথে কিন্তু ডক্টরেরও সুপারভিশন লাগছে। এই স্কিল নার্সিং ফেসিলিটিটা নার্সিং হোমের থেকে একটু অ্যাডভান্সড, কারণ এখানে একটু ইন্টেন্সিভ থেরাপিগুলো দেওয়া হয়। ফিচার্স কি কি আছে? উন্ড কেয়ার, আইভি থেরাপি, কিছু কিছু ফেসিলিটিসে ভেন্টিলেটর কেয়ারও দেওয়া হয়, আর ফিজিক্যাল, অকুপেশনাল অ্যান্ড স্পিচ থেরাপি, এটা হচ্ছে রিহ্যাবিলিটেশনের আন্ডারে। এবার কোন ধরনের পেশেন্টদের আমি এখানে রাখবো? ইউজুয়ালি ফর পেশেন্টস রিকভারিং আফটার হসপিটাল, মানে হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু পেশেন্ট ইজ টু আনস্টেবল ফর হোম, তাহলে তাদেরকে স্কিল নার্সিং ফেসিলিটিসে রাখা হবে। নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট কেয়ার ফেসিলিটি। এ ফেসিলিটি প্রোভাইডিং হেলথ কেয়ার অ্যান্ড সুপারভিশন ফর ইন্ডিভিজুয়ালস হু নিড মোর কেয়ার দেন হোম, মানে বাড়িতে রাখা যাবে না, বাড়ির থেকে বেশি কেয়ার দরকার, বাট ডু নট রিকোয়ার দ্য ইন্টেন্সিভ সার্ভিসেস অফ এ স্কিলড নার্সিং ফেসিলিটি, কিন্তু এতটা ইন্টেন্সিভ সার্ভিসেসও দরকার নেই। এর ফিচার্স কি কি আছে? রেগুলার নার্সিং সুপারভিশন, এখানে কিন্তু 24 আওয়ার কন্টিনিউয়াস সুপারভিশন লাগছে না, তুমি পিরিয়ডিক্যালি সুপারভিশন করতে পারো। মনিটরিং অফ ক্রনিক কন্ডিশনস, অ্যাসিস্ট্যান্স উইথ ডেইলি অ্যাক্টিভিটিস আর হেলথ অবজারভেশন অ্যান্ড সাপোর্ট। এবার দেখো নার্সিং হোম, স্কিল নার্সিং ফেসিলিটি, ইন্টারমিডিয়েট ফেসিলিটি, এগুলোর মধ্যে বেসিক তফাৎটা কি? নার্সিং হোমের মেন ফান্ডা কি? 24 আওয়ার্স কন্টিনিউয়াস সুপারভিশন, তার সাথে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন। স্কিল নার্সিং ফেসিলিটিতে কি আছে? স্কিল নার্সিং কেয়ার, ভেন্টিলেটর কেয়ারও আছে তার সাথে। আর ইন্টারমিডিয়েট কেয়ার ফেসিলিটিতে কি হচ্ছে? তুমি পিরিয়ডিক সুপারভিশন করছো আর অ্যাসিস্ট্যান্স উইথ ডেইলি অ্যাক্টিভিটিস। লাস্ট হচ্ছে অ্যাসিস্টেড লিভিং ফেসিলিটি। এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল ফেসিলিটি দ্যাট প্রোভাইডস হাউজিং, পার্সোনাল কেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্স উইথ অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং ফর পিপল, কাদের জন্য? হু ডু নট রিকোয়ার কন্টিনিউয়াস নার্সিং কেয়ার, তাহলে এখানে কিন্তু ততটা নার্সিং কেয়ারের দরকার নেই। মেইনলি এটা কি? রেসিডেন্সিয়াল ফেসিলিটি, যেখানে তোমার হাউজিং, পার্সোনাল কেয়ার আর অ্যাসিস্ট্যান্স উইথ ডেইলি লিভিং প্রোভাইড করা হয়। কি কি ফিচার্স দেখো? হেল্প উইথ বাথিং, স্নান করতে হেল্প করা, ড্রেসিং করে দেওয়া, মেডিকেশন রিমাইন্ডার্স, এখানে তোমাকে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে না, মানে ওদেরকে খাইয়ে দিতে হবে না, শুধু রিমাইন্ডার দিতে হবে, আর দেখতে হবে যে তারা ঠিক টাইম মতো খেলো কিনা। আর হচ্ছে মিলস। মিলস দেখো এবার বিভিন্ন পেশেন্টদের বিভিন্ন রকম ডায়েট থাকে, যেমন ধরো রেনাল ডায়েট, ডায়াবেটিক ডায়েট, তো সেই অনুযায়ী কার কীরকম ডায়েট লাগবে সেটা 3 বেলা দেখা। আর হচ্ছে হাউসকিপিং, ক্লিনলিনেস মেনটেন করা। তাহলে আমাদের টপিক কিন্তু এখানেই শেষ। চলো কনক্লুশনটা দেখে নিই। Healthcare agencies are organizations that plan, organize and deliver healthcare services. Together, these agencies and services form an integrated healthcare system, মানে continuous flow of service, সেই চেনটা যেন কোথাও ব্রেক না হয়, that aims to improve health outcomes and enhance the quality of life of the population. তাহলে আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।